কি হয়েছে মল্লিকা? ঘুমোতে দে। তুই ওঠ। আমি শপিং এ তোকে পরে নিয়ে যাবো, এখন ঘুমোতে দে। এটা একবার পড়লে তোর ঘুম চিরদিনের মতো উড়ে যাবে। ওঠ। কি প্রবলেম? নম্রতার আর্টিকেল বেরিয়েছে, পড়। কি আছে আর্টিকেলে? পড়ে নেব পরে। দেখ। দেখ কি সব আজে বাজে কথা লিখেছে। বাবার ব্যাপারে কি সব ভুলভাল কথা লিখেছে ও। তোর ব্যাপারেও মিথ্যে অভিযোগ দিয়েছে ও। দেখ শুধু। তুই জানতিস সেটার ব্যাপারে? কিরে কিছু বল। নম্রতা এসব কি? এই আর্টিকেল কেন ছেপেছো বলো আমাকে। কোন আর্টিকেল স্যার? আমি তো কোনো আর্টিকেল পাবলিশ করিনি। তাহলে নিজে থেকে হয়ে গেল। তুমি কি জানো না যে কোম্পানি ওনার আমাদের স্ট্রিক্টলি বারণ করেছিলেন এগুলোকে ছাপতে? আর আমি তোমাকে বলেছিলাম এই আর্টিকেলের উপর কাজ কিছুদিন বন্ধ রাখতে। তাহলে কার কথায় তুমি এগুলো করলে? বলো আমাকে, উত্তর দাও। আই ডোন্ট নো স্যার, আমি এই আর্টিকেল পাবলিশ করিনি। এটা তো আমার ল্যাপটপে ছিল। এখনই অফিসে এসে দেখা করো। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। ওহ, এই আর্টিকেলটা কি করে পাবলিশ হলো? এই আর্টিকেল তো, এটা তো আমার ল্যাপটপে ছিল, আর ল্যাপটপ তো লক ছিল। এটা সেই আর্টিকেলটা যেটার পিছনে ও এতদিন ধরে কাটছিল, যেটার জন্য এত টেনশনে ছিল। বল, তোর কি কোনো আইডিয়া আছে এটার ব্যাপারে? একটা আর্টিকেল পাবলিশ করার আছে, ওইটারই স্ট্রেস চলছে। আমি তো বুঝতেই পারছি না নম্রতা এটা কি করে করলো, কি করে করতে পারলো, লিখলো কি করে এই কথাগুলো, তাও এই সময়, আমার বিয়ের মাত্র 3 দিন আগে। বাবা 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 কোথায়? ঈশ্বর, আরে, জানি না, মানে তোর বাবা এখনো ফেরেননি। তুমি তো বলেছিলে বাবা বন্ধুদের সাথে। হ্যাঁ ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম। গতকাল রাতে উনি মেসেজ করেছিলেন যে উনি ওনার বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করার জন্য রয়েছেন। যেটা বলেছিলাম হয়ে গেছে। হ্যাঁ একদম স্যার, আমি কালকে রাত্রে ওর ফোন থেকে ওর ওয়াইফকে মেসেজ করে দিয়েছি। এবার 2 দিনের জন্য এখান থেকে কেটে পড়। শুধু এলাকায় নয়, এই শহরের কোথাও যেন তোকে দেখা না যায়, বুঝলি? ওকে স্যার। ফোন তুলছে না কেন? উনি ফোন তুলছেন না। তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমি অনেকবার চেষ্টা করেছি। ঈশান কি ভাবছে? ঈশানের বাবা, উনি এই আর্টিকেলটা পড়ে ফেললে কি হবে? বাবার গাড়ি?
এটা স্বপ্ন 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 আরে আমি বললাম তো এটা স্বপ্ন। দেখ না, তোকে বলছি তো, তুই দেখ। বাবা 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 আমি ঈশান। তুমি চোখটা খোলো বাবা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি শুধু একটাবার চোখ খোলো বাবা প্লিজ। তুমি কাল যেভাবে আমায় হাক করেছিলে প্লিজ আমায় আরেকবার হাক করো বাবা। আমি সবকিছু ঠিক করে দেবো বাবা। আরে বাবা ওঠো না, ওঠো। মা, কিচ্ছু হয়নি বাবার, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বাবা তুমি চোখটা খোলো বাবা। শোনো, শোনো না গো, ওঠো না, উঠছো না কেন তুমি? ওগো শুনছো? ওঠো না। আমাদের মেয়ের বিয়ে, সামনে কত কাজ বাকি, আর তুমি শুয়ে আছো। ওঠো। আমি রণধীর, একটা কাপুরুষ যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। ঈশান, তোর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে যে তুই তোর পরিবারের উপর কোনো আঁচ লাগতে দিবি না। কেন করলে এরকম বলো? ওই তো মামাও এসে গেছে। এই দেখো এসে গেছে কনের মামা, তার জন্য চড়ি নিয়ে। আরে বাহ, আরে না না, এটা তো মামির তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর জানো তো, আমি খুব সুন্দর দেখতে নিয়ে এসেছি, স্পেশালি বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। খুব সুন্দর এটা। না না না, কি বলছিসটা কি তুই? বিয়ের আগে এটা দেখতে আছে নাকি? তোর মামা তোকে আশীর্বাদ করে পড়াবে, তখন দেখিস। চলো এবার তুমিও ডান্স করবে। চলো 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 চলো, চলো, আমাদের নূরের বিয়ে। আচ্ছা, নম্রতা কোথায়? ঘুমোচ্ছে নাকি? না না, ঘুমোবে কেন? ও ঘরে কিছু কাজ করছে, হয়তো এক্ষুনি চলে আসবে। এতক্ষণে আর্টিকেল নিশ্চয়ই পাবলিশ হয়ে গেছে। ওই তো এসে গেছে। আরে নম্রতা, এসো এসো, নাচবে, এসো। মামি এখন নয়। আরে নম্রতা দাঁড়া। নম্রতা, নম্রতা, মনে হয় যা হওয়ার হয়ে গেছে। কি বলতে চায় ও? বিয়ের থেকেও প্রয়োজনীয় কাজ আছে এখন ওর। আমার বোন হলো তো ফেভিকলের মতো আটকে থাকতাম ওর সাথে। ঘটনাটা কি হলো? নম্রতা এভাবে কোথায় যাচ্ছে? অটো অটো, যাবেন দাদা? দাদা প্লিজ, একটু এমার্জেন্সি আছে, চলে চালান। ওহো, হে ওপরওয়ালা, ঈশান ওই আর্টিকেলটা যেন না পড়ে থাকে। আমার যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে বলতে হবে ওকে। ঈশান ফোনটা তোল, ঈশান, ঈশান ফোনটা তোল। এই দেখো দাদু, এসব কি? এই
আর্টিকেলে কি উল্টো পাল্টা লেখা আছে রণধীর আঙ্কেল আর ঈশানের ব্যাপারে। হয়তো এই আর্টিকেলটা নিয়েই ও কাজ করছিল, রিসার্চ করছিল। না, আমি বিশ্বাস করি না নম্রতা এটা করতে পারে। ও অনেক বুদ্ধিমতী মেয়ে, না ভেবে চিনতে কোনো কাজও করে না। নিশ্চয়ই কোনো কিছু ভুল হয়েছে, কোনো গাফিলতি হয়েছে। দাদু, কিন্তু এই আর্টিকেলে ওর নাম লেখা আছে। আরে নাম এই কারণে লেখা কারণ রিপোর্ট ওই তৈরি করে দিয়েছে। সত্যি বাবা, যাকে ভালোবাসে মেয়েটা বিয়ে করতে চায় তার গলাতেই কিনা জুতোর মালা পরিয়ে দিল। এসব কি বলছো তুমি? আচ্ছা কাকা, এছাড়া আমি আর কি বলবো? এত বড় বড় কথা বলে সততা নিয়ে। পরিবার ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটা কি করলো? আরে ওর কথা ছাড়, মল্লিকার ব্যাপারে একবার ভাব। আর এই পরিস্থিতিতে তারা কি মল্লিকাকে তাদের বাড়ির বউ করবে? ড্যাড, ঈশানের বাবা মারা গেছেন। তোকে কে বললো? একটা লোক ফোন করেছিল ড্যাড, যাকে বলেছিলাম ওনার উপর নজর রাখতে। ওই বলল যে ওনার গাড়িতে ওনার লাশ পাওয়া গেছে সুইসাইড নোটের সঙ্গে। তোর এখন মল্লিকার সঙ্গে থাকা উচিত। নিশ্চয়ই খুব কষ্টে আছে। ওর এখন তোকে প্রয়োজন। যা। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ ড্যাড। ডোন্ট টেল মি ড্যাড যে সব তুমিই করেছো। হ্যাঁ, এর পিছনে আমিই আছি। আমায় এটা করতেই বলা হয়েছিল। এটা না করলে ফান্ডিং বন্ধ হয়ে যেত, আর আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ ওর কাছে ছিল, তাই এটা বাধ্য হয়ে করতে হলো। ওই ম্যাডামের কথায়? ড্যাড, তুমি আরো একটা মার্ডার? তবে সরাসরি আমি কিছু করিনি। এই আর্টিকেলটা দেখেছিস? এই আর্টিকেলের জন্যও আত্মহত্যা করেছে। আর এই আর্টিকেল নম্রতা সঠিক সময় পাবলিশ করেছে। বেচারা রণধীর অপমানটা সহ্য করতে পারেনি, তাই আত্মহত্যা করেছে। নম্রতা এই আর্টিকেলটা পোস্ট করেছে, কিন্তু কেন? ও তো নিজেই এটাকে পোস্টপোন করতে চেয়েছিল। মল্লিকা, তুই তো ফোনটা তোল। অজিতকে ফোন করি। হে উপরওয়ালা, হে উপরওয়ালা, এই আর্টিকেলটা পোস্ট হলো কি করে? কে পোস্ট করলো এই আর্টিকেলটা? আর ঈশান আমার ব্যাপারে কি ভাবছে? ওর বাবা আমার ব্যাপারে কি ভাবছে? সমস্ত ফাংশন তো অদিতের ওখানে হচ্ছে, ক্যাটারিং আমরা কেন করব? আরে মা, আমাদের ইচ্ছে বলেও তো কিছু আছে। এটা তুমি একদম ঠিক করনি গো। এখন তো সব ঠিকই চলছিল, তুমি তাহলে এমন কাজটা কেন করলে? আপনি দেখছেন ব্রেকিং নিউজ। আমরা চলে এসেছি মিস্টার রণধীরের বাড়ির সামনে। একটা আর্টিকেল ছাপার পরেই এত বড় দুর্ঘটনাটা ঘটলো। দেখতে থাকুন ব্রেকিং নিউজ।
আমায় নম্রতাকে ছাড়তে বলছো? এটা জানার পরেও আমি ওকে ভালোবাসি, ও আমার জীবনের খুশি। এটা তোর ভুল ধারণা। ও তোর জীবনে অভিশাপ। ওর সাথে থাকলে তুই সুখী হবি না। কথাটা মিলিয়ে নিস। আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই তোমাদের দুঃখ আর লজ্জা দিয়ে নিজে চলে যাচ্ছি। রণধীরের আত্মহত্যার কারণ হিসেবে নম্রতার আর্টিকেলটাই সবাই ধরবে। ড্যাড, এতে এটাও লেখা আছে ওনার পলিটিক্যাল কানেকশন ছিল। হ্যাঁ, তো কে জানে যে ওর সাথে আমার পলিটিক্যাল কানেকশন ছিল কি না? সেটা প্রমাণ করার জন্য রণধীর তার বেঁচে নেই। তুই এসব চিন্তা করিস না। মল্লিকার কাছে যা, ওর এখন তোকে প্রয়োজন। কারণ ও এই বাড়ির বৌমা হতে চলেছে। কিন্তু কেন ড্যাড? আমাদের পারপাস তো সলভ হয়ে গেছে, আর এই অ্যাক্সিডেন্টে শেষ সাক্ষীও তো মারা গেল। এমন কিছু প্রমাণ আছে না যা মুছে যাওয়ার পরেও খুব হালকা একটা দাগ রেখে যায়। এখন শুধু প্রমাণ লোপ হয়েছে। আমি এবার ওই হালকা দাগটাকে চিরকালের জন্য মুছে ফেলতে চাই। মানেটা এই, যদি ভবিষ্যতে রণধীরের পলিটিক্যাল কানেকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তাহলে আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না। কারণ তার একমাত্র মেয়ে এ বাড়ির বৌমা হতে চলেছে। আমি চাইলেই বিয়েটা পোস্টপন্ড করতে পারি, কিন্তু ক্যান্সেল করব না। কেননা যদি এটা করি তাহলে আমাদের খুব বদনাম হবে। আমার ইমেজের সাথে সাথে পলিটিক্যাল কেরিয়ারেও প্রভাব পড়বে। আমি তোমার আগে এই পৃথিবীতে এসেছি, এই জগৎটাকে দেখেছি। তাই যা বলছি সেটা শোনো। মল্লিকাকে বিয়ে করো তুমি, নিজের জন্য নয়, নিজের পলিটিক্যাল কেরিয়ারের জন্যে। আর তুমি দেখে নিও, এই বিষয়টা না মিডিয়া তোলপাড় করবে। আর এই বিয়েটার যে কভারেজ হবে, তার আসল হিরো হব আমরা। কথাটা মিলিয়ে নিও। এটা তুমি কি করলে নম্রতা? আই এম সরি বাবা, আই এম রিয়েলি সরি। তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আর কেউ না, আমি দায়ী। তুমি আমায় কত বোঝানোর চেষ্টা করেছো, বকে বুঝিয়েছো, ভালোবেসে কথা বলে বুঝিয়েছো, যত রকম ভাবে বোঝানো যায় বুঝিয়েছো, কিন্তু আমি বুঝিনি। সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু নম্রতাকে ছাড়িনি। ওর সব কথা শুনেছি। তুমি পৃথিবীর বেস্ট বাবা। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত শুধু তোমার মতোই হতে চেয়েছি। অনেস্ট, একজন ভালো মানুষ যে পরিবারের দায়িত্ব নেয়, এমন একজন মানুষ যে আমার ইন্সপিরেশন, আমার সব কিছু। আমি তোমার সাথে ঝগড়া করেছি নম্রতার জন্য। তোমার কথা শুনিনি নম্রতার জন্য। আমি জানি বাবা, তুমি অনেক কষ্ট পেয়েছো। ওই আর্টিকেলের লেখা প্রত্যেকটা শব্দের সমস্ত দায় আমার। তোমার মৃত্যুর সমস্ত দায় আমার। আজ আমি সব হারিয়ে ফেললাম বাবা। আই এম সরি মা। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। তোমার আর মল্লিকার দোষীও আমি। এই যা কিছু হয়েছে সবের জন্য আমিই দায়ী। আমার শাস্তি পাওয়া উচিত। মারো, আমার শাস্তি দাও।
শাস্তি দাও, আমি এটারই যোগ্য। ঈশান, তুই এটা কি ছেলে মানুষই করছিস? তুই তো জানিস যে তোর বাবা চান না যে নম্রতা এই বাড়ির বউ হয়ে আসুক। নম্রতা এই বাড়ির বউ হবে না, কিন্তু আমার বউ নিশ্চয়ই হবে। তুই আমাকে মেরেছিস। তোর জন্যই সব হয়েছে, তোর জন্যই আজ উনি বেঁচে নেই। তুই ওনাকে মেরেছিস, বুঝতে পারলি? তুই ওনাকে মেরেছিস। কেন তুই এমনটা করলি? কেন 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 তুই আমাদের কথা শুনিসনি? তুই এই মেয়েটাকে ভরসা করতে পারলি আর নিজের মাকে ভরসা করতে পারলি না? তুই ওকে এতটা ভালোবাসতিস, জানতিস না আমরা ওকে পছন্দ করি না? আর তার পরিণামটা কি হলো? এই দেখ কি পরিণাম হলো এটার। তুই দেখতে পাচ্ছিস তো যে কি পরিণাম হলো এটার। কি পাপ করেছিলাম আমরা। তুই নিজের বোন আর আমাদের সবার জীবনটা একেবারে ছাড়খাড় করে দিলি। বুঝতে পেরেছিস? তোকে ঘেন্না করি, আমি ঘেন্না করি তোকে। আমি শুধু ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। চলে যা এখান থেকে, চলে যা প্লিজ। মা, ঈশান, মা, বারণ করলাম না আমার মায়ের গায়ে হাত দিতে। তোর মিথ্যে সিম্প্যাথি চাই না, বুঝেছিস? আই জাস্ট হেট ইউ। তোকে আমি ঘেন্না করি। আজকের পর আমি তোর আর মুখ দেখতে চাই না। গেট লস্ট। ঈশান প্লিজ একবার আমার কথাটা শুনে নে। হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি নম্রতা ম্যাডাম, প্লিজ আমাকে এবং আমার পরিবারকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন, প্লিজ। ঈশান, জাস্ট লিভ আস অ্যালোন। আপনার মিথ্যে সিম্প্যাথির কোনো দরকার নেই, বুঝেছেন? থ্যাংক ইউ। মা, তুই জানিস নম্রতা আমি কেন পুলিশ অফিসার হতে চাই? আমি সত্যিই জানতে চাই আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে, বাবা কেন সাসপেন্ড হয়েছে। আমার জীবনের এই দুটোই মিশন, আর কিছু না। ঈশান প্লিজ আমার কথা শোন। ঈশান প্লিজ প্লিজ। একবার আমার কথা শোন প্লিজ। আমি কোন রকম কোনো সিন ক্রিয়েট করবেন না। যেটা আপনার করার ছিল সেটা করে দিয়েছেন, এবার যেটা আমার করার সেটা আমি করব। একবার প্লিজ। জাস্ট গেট লস্ট।
আর্টিকেলটা যেন পাবলিশ না হয়, অন্তত কিছু দিনের জন্য। থ্যাংক গড আঙ্কেল রাজি হয়ে গেছেন, আর আমাদের কাজটাও হয়ে গেছে। আমি কিচ্ছু করিনি আঙ্কেল, আমি কোনোদিন তোমাদের ক্ষতি করার কথা ভাবিনি। আমি নিজে ওই আর্টিকেলটা বন্ধ করার জন্য শিপলা গেছিলাম, কিন্তু আঙ্কেল আমায় ক্ষমা করে দিও আঙ্কেল। ঈশান না, ঈশান না, ঈশান না। অনেক কথা বলেছিস, তোর যা করার ছিল করে দিয়েছিস। ঈশান আমার কথা শোন। আমার বাবার গায়ে তুই হাত দিবি না। ঈশান আমার কথা, আমি তোকে চাই না আর। ঈশান চাই না আর। আমার কথাটা শোন, আমি কিচ্ছু করিনি ঈশান, আমি ওই আর্টিকেলটা পাবলিশ করিনি ঈশান। তোর মিথ্যে সিম্প্যাথির কোনো দরকার নেই আমার। আই জাস্ট হেট ইউ। আজকের পর আমি তোর আর মুখ দেখতে চাই না। নম্রতা, কিরে কোথায় গেছিলিস তুই? তোর তো ঋষানের সাথে কথা হয়েছে, তুই কি জানিস ওদের বাড়িতে কি ঘটে গেছে? তুমি ওখান থেকে এলে না? হ্যাঁ, এটা কি করলে নম্রতা? তুমি কি করলে? ঈশানের বাবাকে সুইসাইড করতে বাধ্য করলে। আমি কি করে জানবো যে রণধীর আঙ্কেল নিজের প্রাণ নিয়ে নেবে? বাহ, না তোমাকে কি ডক্টর বলেছিল আর্টিকেলটা ছাপাতে? যাকে ভালোবাসো, যাকে বিয়ে করতে চাও, তার সাথে এরকম করলে তুমি? শেলি চুপ করো, তোমার কাছে হাত জোর করছি আমি। নম্রতা, ওই আর্টিকেলটা তুই পাবলিশ করেছিস? হ্যাঁ কাকিমা, আর্টিকেলটা ওরই লেখা। আর্টিকেলের তলায় ওর নাম লেখা আছে। আরে তুই এ কি করলি নম্রতা? আমরা কত
ভরসা করতাম তোকে। এই কাজটা করার আগে একটু তো ভাবতে পারতিস। এই তোমার ভালোবাসা? হ্যাঁ নম্রতা, যদি এই তোমার ভালোবাসা হয় তাহলে উপরওয়ালার কৃপায় তোমার মতো ভালোবাসা যেন আমার শত্রুর কপালেও না জোটে। আর মল্লিকা, মল্লিকা তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আরে কত বড় বড় কথা বলতে তুমি, আমার বেস্ট ফ্রেন্ড, আমি যা কিছু করতেই পারি, এই করলে তুমি। এখন কে আর ওকে বিয়ে করবে? কে বিয়ে করবে পরিবারের এরকম দুর্নাম হয়ে গেলে? আরে এত বড় পরিবার অতীতদের, ওরা তো করবেই না, নো চান্স। কিন্তু মল্লিকার জন্য আমার এত টেনশন হচ্ছে না কাকিমা, কিন্তু নো তোমার জন্য হচ্ছে। আরে মল্লিকার কথা ছেড়ে দিলাম, ওর এই জঘন্য রিপোর্টের জন্য আমার নূরের বিয়েটাও বোধহয় ছাড়কার হয়ে যাবে সত্যি। শিট, এটা তো আমি ভাবিনি। নম্রতা, এটা তুই কি করলি? তুই এই আর্টিকেলটা ছেপে নোবেল প্রাইজ পাবি বুঝি? একবারও ঈশানের ব্যাপারে বা মল্লিকার ব্যাপারে ভাবলি না তুই? তোর জন্য ঈশান নিজের বাবাকে হারালো নম্রতা। ঈশান তোকে এবার ক্ষমা করবে ভেবেছিস? কখনো না, কখনো ক্ষমা করবে না। এবার এই গিলটা নিয়েই তুই সারা জীবনটা কাটাবি, ঠিক আছে? আর এই আর্টিকেলটা পাবলিশ করার আগে একবার ঈশানের সাথে কথা বলে নিতি। সত্যি বলছি বাবা, ওদের হাসি খুশি পরিবারটা এখন শোক পালন করছে তোমার জন্য। হ্যাঁ, জঘন্য একেবারে। আরে কি ধরনের মেয়ে তুই? চুপ করো তোমরা। ওর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ না? মুখে যা আসছে তোমরা বলে যাচ্ছ। ওঠ মা, ওঠ, দাঁড়া, চুপ কর তুই। একদম কেউ কোনো কথা বলবে না, আমি সহ্য করবো না। চুপ। দাদু, আমি আর্টিকেল পোস্ট করিনি, আমি মারিনি রণধীর আঙ্কেলকে। আমি তো নিজে আমাদের কোম্পানির ওনারের সাথে সিমলা দেখা করতে গেছিলাম এই আর্টিকেলটা বন্ধ করার জন্য। আমি জানি না এই আর্টিকেলটা কি করে পাবলিশ হলো। আমি ঈশানকে কিছু বলিনি, কারণ আমি চাইনি মল্লিকার বিয়েতে কোনো সমস্যা হোক। আমি ভেবেছিলাম যে মল্লিকার বিয়ের পরে আমি ওকে সব সত্যিটা বলে দেবো। কেন ওকে আমি বলে দিলাম না? কেন করলাম? কেন? দাদু, আমি সত্যি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। না রে মা, না। কেউ তোকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি তোকে ভীষণ বিশ্বাস করি রে মা। আর আমি জানি তুই এটা করিসনি আর করতেই পারিস না। ব্যাস, চুপ কর, চুপ কর, চুপ কর। ঈশান প্রচন্ড রেগে আছে দাদু, ও আমার কোনো কথা শুনছে না। ও ভাবছে যে আমি আঙ্কেলকে মেরেছি, আমি আর্টিকেলটা চেপেছি, কিন্তু এরকম নয়। আরে ও তো এখন বড় একটা আঘাত পেয়েছে। ওকে নিজেকে সামলানোর সময় তো দে। যখন ওর রাগ, দুঃখ আর ওর কষ্টটা কমে আসবে, তখন ও তোর সব কথা শুনবে আর সত্যিটা বুঝতে পারবে। রণধীর চলে যাওয়ায় ভেঙে গেল অনেক মানুষের মন। অন্ধকারে ডুবে গেল ওর পরিবারের জীবন। কিন্তু আমার জন্য দরকার ছিল ওর এইভাবে মরণ। রণধীরের জীবন শেষ মানে আমার সব সমস্যাও শেষ। কারণ একমাত্র রণধীরই ছিল যে চিনে ফেলতো আমি কানাডায় থাকা কোনো জ্যাস নই, বরং জ্যাসমিন সন্ধু, যেটা রুদ্রশেখর কোনোদিনও জানতে পারবে না। আর এবার আমার ইন্ডিয়া যাওয়ার রাস্তা পরিষ্কার। আমার অপরাধের সমস্ত সাক্ষী এই পৃথিবী থেকে সরে গেছে, তাই আমার লাইফে এখন পিসি পিস। অ্যান্ড ইউ মিস্টার রণধীর,
রেস্ট ইন পিস। জ্যাসমিন লাইকস ফ্রিডম, আর জ্যাসমিনের ফ্রিডম না ওর থেকে তনু কাটতে পেরেছিল, না ওর মেয়ে কাটতে পারবে, আর না কেড়ে নিতে পারবে রণধীরের ছেলে। তোরা দুজন সব সময় আনন্দে থাকিস। আমার মল্লিকার নম্রতার বিরুদ্ধে প্রতিশোধের ফল তোমাকে ভুগতে হলো রণধীর আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিও। বৌদি, ওই যে নম্রতা খুব হেসে হেসে ঈশানের গায়ে ঢলে পড়ছিল, আর আজ দেখো কত দূরে দাঁড়িয়ে আছে। এই আবার কেমন ভালোবাসা? চুপ। শোনো, আজকে তুমি বাড়ি যাও, কালকে যাবতীয় কর্ম করা হবে।
ঈশান, ঈশান, ঈশান প্লিজ আমার কথা শোন, প্লিজ একবার আমার কথাটা শোন। আমি ওই আর্টিকেলটা যে অ্যাসাইনমেন্টের উপর কাজ করছি ওটা প্রচন্ড কনফিডেন্সিয়াল। এটা আমার লাইফ, আমার কেরিয়ার দুটোর জন্যই প্রচন্ড ইম্পর্টেন্ট। এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। আহারে রণধীর আঙ্কেল, কাল ওনার কাজ তাই না? এই নম্রতার একটা ভুলের জন্য না সবার জীবনটা ওলট পালট হয়ে গেল। না হলে এই মুহূর্তে তুমি আর নিখিল এতক্ষণে হানিমুনে থাকতে, কিন্তু না। নূর, কি হয়েছে? তুমি কিছু বলছো না তো? নিখিলের সাথে তোমার কথা হয়নি? না, মানে বলছিলাম হ্যাঁ, ওর সাথে তো রোজই কথা হয়। কি বলে ও? সেরম কিছু না। কি আর বলবে, ও তো জানে না যে বিয়েটা কবে হবে। মল্লিকা আর অদিতের বিয়েও এখন আর অত তাড়াতাড়ি হবে না, তাই না? তা নয় তো কি, ওর ভুলের জন্য তোমার আর নিখিলের বিয়েটা এভাবে আটকে গেল। জানো নূর, একটা কথা বলি, আমি না খুব খুশি হয়েছিলাম। যাক বাবা, নম্রতার একটা ভুলের জন্য তোমার অন্তত ভালো হবে। এবার মল্লিকা আর তোমার বড় যা হবে না, ভালোই হতো। কিন্তু না, তোমাকে তো মল্লিকাকে সম্মান দিয়েই চলতে হবে। শোনো, কাল বাবার শ্রাদ্ধের কাজ আছে, আমি তাই আসতে পারবো না। কিছু হলে আমায় জানিয়ে দিও। আর ফোনে স্যার, আপনি একদম টেনশন করবেন না, আমি সব সামলে নেব। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঈশান, 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 তুই রাগ করতে চাস তাই তো? তুই রাগ কর, ঝগড়া কর আমার সাথে, থাপ্পড় মারতে চাস আমায়, তাহলে তুই থাপ্পড়ও মার, কিন্তু প্লিজ কথা বল। এরকম মুখ ঘুরিয়ে চলে যাস না। ঈশান, ওই আর্টিকেলটা আমি পাবলিশ করিনি। আমি মাম্মা বাবার দিব্যি খেয়ে বলছি, আমি এরকম কিচ্ছু করিনি। 12 দিন হয়ে গেছে ঈশান, তুই আমার সাথে কথা বলিসনি। আমি পারছি না এইভাবে থাকতে। তোর ঘেন্না আমার সহ্য হচ্ছে না। সবাই আমাকেই দোষ দিচ্ছে, সবাই আমাকেই ব্লেম করছে, কিন্তু আমার ওদের কথা কিচ্ছু যায় আসে না। কিন্তু তোর এই চুপ করে থাকা আমি আর পারছি না সহ্য করতে। ঈশান প্লিজ আমার সাথে কথা বল, প্লিজ আমার কথা বিশ্বাস কর। ঈশান, নম্রতা, ঈশান, না ঈশান, ঈশান তোকে আজকে আমার কথা শুনতেই হবে। ঈশান, ঈশান তোকে আমার কথা শুনতেই হবে। ঈশান, এখানে কোনো সিন ক্রিয়েট করার দরকার নেই। আমার এসব ভালো লাগছে না। ঈশান, তোর সাথে কথা বলা তো দূর, তোর মুখ দেখতে চাই না আমি। ঈশান, ঈশান, চলো। ঈশান, ঈশান প্লিজ আমার কথা। আমি আর্টিকেল পোস্ট করিনি, আমি রণধীর আঙ্কেলকে মারিনি। আমি নিজে ওনারের কাছে গিয়েছিলাম শিমলা এই আর্টিকেলটা বন্ধ করার জন্যে। 12 দিন হয়ে গেল এইভাবেই পড়ে আছে মেয়েটা, না কিছু খায় না কিছু করে, না কোনো খেয়াল আছে। আমি ওর এই অবস্থা সহ্য করতে পারছি না, শুধু দৌড়ে বেড়াচ্ছে, কখনো ঈশানের সাথে কথা বলতে, কখনো ওর বাড়ির লোকদের সাথে কথা বলতে, কখনো পুলিশ স্টেশনে যায়। নিজের কথা তো ভুলেই গেছে মেয়েটা। জানি না উপরওয়ালা ওর কি পরীক্ষা নিতে চাইছেন। খুব চিন্তা হচ্ছে নম্রতাকে নিয়ে। আমার ব্যাপারে ওরা কিছুই ভাবছে না, আর এদিকে যে আমার বিয়েটা আটকে গেল।
তুমি চিন্তা করো না, কাল রণধীরের কাজ, তারপর আমি ঈশানের সাথে কথা বলবো। আমার বাবার গায়ে হাত দিবি না, আমি চাই না তোকে আর। আমি আর্টিকেলটা পাবলিশ করিনি ঈশান। ওনার আত্মা শান্তি পাক, যেখানেই থাকুন উনি শান্তিতে থাকুন। ওপরওয়ালার কাছে এটুকুই প্রার্থনা, ইহকালের পরে পরকালেও যেন উনি অনন্ত শান্তি লাভ করেন। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি উনি যেন পরম শান্তি লাভ করেন। আরে কি হলো? দিদি চল। তুমি ঠিক আছো? ভেঙে পড়ো না মম, তোমাকে আরো শক্ত হতে হবে। রেণুকা দেবী নিজেকে সামলান, নিজের জন্য না হলেও সন্তানদের মুখ চেয়ে অন্তত। এখনো তো আপনাকে মল্লিকার বিয়েটাও দিতে হবে। রেণুকা দেবী নিজেকে সামলান, নিজের জন্য না হলেও সন্তানদের মুখ চেয়ে অন্তত। এখনো তো আপনাকে মল্লিকার বিয়েটাও দিতে হবে। কেউ এটা ভাবতেও পারেনি যে রণধীর এইভাবে আমাদের কাঁদিয়ে চলে যেতে পারে। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আমি সর্বদা আপনাদের পাশেই আছি। আর মল্লিকার কথা যদি বলেন তাহলে বলি, ওকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, কেননা ওর দায়িত্ব এখন আমাদের। কারোর আর চক্ষু লজ্জা নেই দিদি। নিজের বদনামের ভয়ে দাদা আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু দেখুন কেউ ওর পিছু ছাড়ছে না। না নিজেরা ভুলবে না অন্যকে ভুলতে দেবে। হ্যাঁ, আর আমরা লোকেদের ব্যাপারে ভাবতে যাবই বা কেন? আর তোমাদের দুজনকে একা ভাবার কোনো প্রয়োজন নেই, আমি আছি তোমাদের সঙ্গে। থ্যাঙ্কস। রেণুকা দেবী প্লিজ, আপনি অদিত আর মল্লিকার বিয়ের ব্যাপারে কিছু চিন্তা করবেন না। আমরা আছি তো, সব সামলে নেব। আর আপনি যেরকম চাইবেন সেরকমই হবে। আর আপনি যদি বিয়ের ডেটটা পিছিয়ে দিতে চান তাহলে দিদি, এখন থেকে সব দায়িত্ব ঈশানই বুঝে নেবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা দুজন সব সময় আনন্দে থাকিস। আন্টি, এই বিয়েটা ক্যান্সেল হবে না। ওদের বিয়েটা বাবা যেমন চেয়েছিল তেমনিই হবে।
মল্লিকার বিয়ের আগে আমি বাবাকে কখনো এত আনন্দে দেখিনি, কখনো না। আমি বাবাকে বেঁচে থাকাকালীন অনেক সুখ তো দিতে পারিনি, কিন্তু আমি এইটুকু জানি যে এই বিয়েটা হলে বাবার আত্মা শান্তি পাবে। তুমি আর বাবা একসাথে যেভাবে বিয়েটা প্ল্যান করেছিলে, বিয়েটা ঠিক সেভাবেই হবে। তোর কি মনে হয় এখন আমি সব জেনে শুনে ওদের সর্বনাশের মুখে ঠেলে দেবো আর একটা অপরাধীর বাড়ির বউ হতে দেবো? কখনো না। হ্যাঁ, এটা কি করে হতে পারে? কদিন আগে বাড়িতে একজন মারা গেছে আর এখন বিয়ে? আমি পুরোহিতের সাথে কথা বলেছি, উনি বলেছেন আজকের কাজের পর সবকিছু নর্মাল হয়ে যাবে। এই সবকিছু আমি বাবার খুশির জন্য করছি। আপনারা প্লিজ মল্লিকা আর অদিতের বিয়ের ডেট ফিক্স করুন। থ্যাংক ইউ ওপরওয়ালা, তাহলে আমার বিয়েও খুব তাড়াতাড়ি হবে। চলে এসেছে আমার ফোন, ভালো করে কথা বলো। হ্যাঁ বলুন। ও গুড জব, বিয়েটা তো হওয়ারই ছিল, বাট গুড নিউজটা হলো যে তাড়াতাড়ি হচ্ছে। ভালো কথা। অ্যান্ড বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেইন। যাক, ভালোই হয়েছে, একটা সমস্যা তো মিটলো। এত কষ্ট করে যে আমি প্যাকিং করেছি সেটা অ্যাটলিস্ট নষ্ট হলো না। সকল মহাশয় মহাশয়াকে জানানো হচ্ছে, কানাডা থেকে জ্যাজ গ্রামে ফিরছে নিজের মেয়ে নূরের বিয়ের অনুষ্ঠানে। ও, কিন্তু এখান থেকে যাওয়ার আগে আমায় আমার মিষ্টি মেয়েটাকে পটাতে হবে। হ্যালো সোনা। ইয়েস মম। শপিং করছো বুঝি? তোমার যা কিনতে ইচ্ছে করে, যা ভালো লাগে সব কিনে নিও, কিন্তু আজকের সন্ধ্যাটা মায়ের সঙ্গে। আজ আমরা তোমার ফেভারিট জায়গায় যাব পার্টি করতে। ওকে? ওকে মম। আজ সন্ধেবেলা তোমার ছোট ম্যাডাম আর আমি একটা পার্টিতে যাচ্ছি, আমাদের জন্য হ্যাপেনিং ড্রেস বের করে রেখো। ওকে? ওকে ম্যাম। আর আমি 2 দিন পরে ইন্ডিয়া যাচ্ছি। ছোট ম্যাডামের খুব ভালো করে খেয়াল রেখো, ওর যেন কখনো কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম না হয়। আর হ্যাঁ, সেক্রেটারিকে বলো আমার টিকিটটা যেন আমাকে মেল করে দেয়। ওকে ম্যাম। পুরো 16টা বছর আমি আমার মেয়ের থেকে দূরে ছিলাম বাবা, শুধুমাত্র তোমার জন্যে। কিন্তু এবার আমি ফিরে আসছি। আগে তনু ছিল যে আমার জীবনটা অভিশপ্ত করে দিয়েছিল, আর এখন তনুর ওই মেয়েটা, সরি, তনুর ওই দত্তক নেওয়া মেয়ে নম্রতা যে আমার মেয়ে নূরের জীবনটাকে অভিশপ্ত করে তুলছে। কিন্তু আমি এটা হতে দেব না, আর কাউকে আমি আমার মেয়ের সুখের রাস্তার পথে কাঁটা হতে দেব না। আসছি আমি ফিরে। এবার
আরে নূর, আমি তো খুব খুশি। বিয়ের কথা শুনে এত হাসি। না মামি, আমি শুধু এটা ভেবে খুশি হচ্ছিলাম যে বাড়িতে বিয়ে লাগছে, এবার বাড়ির পরিবেশটা বদলে যাবে। নইলে এমন মনে হচ্ছিল যেন আমাদের বাড়িতেই কেউ মারা গেছে। নম্রতাকে এত কষ্ট পেতে দেখলে ভালো লাগে না তো। সত্যি বলেছো, সারা দিন ওর ওই কাঁদো কাঁদো মুখ নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে। যার যাওয়ার সে তো চলে গেছে, তাই না? আর ও জানি না কি প্রমাণ করতে চায়। তুমি জানো নূর, কাকা কাকিমার সামনে তো কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, যাতে ওরা গিয়ে ঈশানের হাত ধরে পায়ে পড়ে নাক্ষত দিয়ে ক্ষমা চায়, আর ঈশান ওর সমস্ত দোষ ভুলে গিয়ে ওকে আবার ক্ষমা করে দেয়। আর দেখো, আমার কথা মিলিয়ে নিও, এখনো ওখানেই আছে, ঈশানের বাড়ির সামনে। হে ওপরওয়ালা, আমি ঈশানের থেকে এত বড় একটা কথা লুকালাম। যদি আমি না লুকাতাম তাহলে হয়তো এইসব হতোই না। প্লিজ আমাকে কোনো রাস্তা দেখাও ওপরওয়ালা। আমি এমন কি করতে পারি যাতে ঈশান বুঝতে পারে যে আমি এই আর্টিকেলটা পাবলিশ করিনি। থ্যাংক ইউ সো মাচ ওপরওয়ালা, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে। ঈশান, আমরা দুজন এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি তোকে কোনো মিথ্যে বলবো না, আর তুইও আমাকে এতটা ঘেন্না করিস না। একবার আমার কথাটা তো শোন। কিচ্ছু করিনি আমি ওই আর্টিকেলটা পোস্ট করিনি। ঈশান, আমি তোকে আর তোর পুরো ফ্যামিলিকে খুব ভালোবাসি। একজন রেসপন্সিবল জার্নালিস্ট হওয়ার দরুন আমি কোনো দিন কনফার্ম না করে কিচ্ছু পাবলিশ করি না। আর এটা তো তোর আর তোর বাবার ব্যাপার ছিল। তোর মনে হয় যে আমি এই কাজটা করব? ঈশান, আমি এমন কোনো কাজ করিনি যে তুই আমাকে এতটা ঘেন্না করবি। একবার আমার কথাটা তো শোন। কি বলবি তুই? আর কার সাথে কথা বলবো? তার সাথে যে আমার বাবার মৃত্যুর কারণ? তার সাথে কথা বলবো যে আমার ফ্যামিলির সব আনন্দ কেড়ে নিয়েছে শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য? স্বপ্ন? কোন স্বপ্ন? একটা সাকসেসফুল জার্নালিস্ট হওয়ার স্বপ্ন। এটাই তো তোর স্বপ্ন ছিল, পূরণ হয়েছে। আমার বাবার জীবনের বদলে স্বপ্ন পূরণ করলি। আমি জানি মিস্টার অদিতকে ওইভাবে ক্রস কোয়েশ্চেন করার জন্য না আমার বস তো খুব রেগে আছে। আচ্ছা, কিন্তু একটা কথা বলি, যদি মাম্মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমার উপর খুব প্রাউড ফিল করতেন। জিজ্ঞেস কর কেন? কেন? কারণ আমি ভয় না পেয়ে আমার দায়িত্ব পালন করেছি, আর আমি সব সময় এইটাই করতে চাই। কেন বলতো? কেন? কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই না বড় একটা ইম্প্যাক্ট করতে পারে। আরে আমিও তো এটাই চাই আমার ডাকাত রানী, যে সত্যের জন্য তুই সবার সাথে লড়াই কর। দেখ, এক্সাম্পল সেট করতে গেলে না প্রথমে সাকসেসফুল হওয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, আর সেটাই আমি করতে চাই। কিন্তু সেইটা করার জন্য আমার চাই দারুণ স্টোরি, ব্রেকিং নিউজ, যেটা আগুন লাগিয়ে দেবে। পুলিশ থেকে মিডিয়া পর্যন্ত, পলিটিশিয়ানসদের করিডর পর্যন্ত ভূমিকম্প নিয়ে আসবে। ব্যাস একটা এমন স্টোরি বা একটা এমন আর্টিকেল বা একটা এমন রিপোর্ট, তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবো। একদম ঠিক বলছিস। শুধু একটা দারুণ স্টোরি পেয়ে যা, তারপর তুই হয়ে যাবি রাতারাতি জার্নালিস্ট স্টার। মনে পড়লো?
আমি কতবার জানার চেষ্টা করেছি যে প্রবলেমটা কি, মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম? কি হলো, তুই ঠিক আছিস? সরি ঈশান, আমি একটা টাফ অ্যাসাইনমেন্টে কাজ করছি আর খুব স্ট্রেসড আছি, আর ওটা ডেডলাইনও এসে গেছে। প্রত্যেকবার অজুহাত দিয়েছিস। কাজের প্রেশার আছে, এটা এমন একটা প্রজেক্ট ঈশান যেটা আমার কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। তুই এসে তো বলতে পারতি প্রবলেমটা কি ছিল, কিন্তু তুই বলিসনি। জানিস কেন? আমি তো সফলতার রাস্তায় বাধা হতাম, তোকে পেছনে টানতাম, এই জন্য। এইসব কি বলছিস? ঠিক বলছি নম্রতা, তুই তো এটাই ভেবেছিলি তুই রাতারাতি স্টার জার্নালিস্ট হয়ে যাবি, এই খবর করে তোর কেরিয়ার ভালো হয়ে যাবে। তোর জন্য তোর কেরিয়ার, তোর স্বপ্ন বেশি ইম্পর্টেন্ট। ঈশান ইম্পর্টেন্ট না। তুই আমার কাছে ইম্পর্টেন্ট, এইসব কি বলছিস? না রে না, আমি ইম্পর্টেন্ট না, আমার ফ্যামিলি ইম্পর্টেন্ট না, না আমার মৃত বাবা ইম্পর্টেন্ট। আর কোন সত্যির কথা বলছিস তুই? কোনটা সত্যি? এই কাজের জন্যই তো গেছিলি সিমলা, এই অ্যাসাইনমেন্টটাই তো সিমলা গিয়ে কমপ্লিট করেছিলি না তুই? আমায় বলিসনি কেন? আর এখন এখানে দাঁড়িয়ে উপরওয়ালার সামনে আমার থেকে সত্যি শুনতে চাস? Shame on you. And by the way, congratulations. স্টার জার্নালিস্ট হয়ে গেছিস, বড় ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর এই সাকসেস স্টোরিতে আমার বাবার মৃত্যু জড়িয়ে আছে, আর সব সময় থাকবে। ঈশান, ঈশান, আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিচে চলে যাচ্ছি। ঈশান প্লিজ প্লিজ আমার কথাটা তো শুনে নে। ঈশান, তোকে আমার কথা বিশ্বাস করতেই হবে। হ্যাঁ আমি সিমলা গিয়েছিলাম, হ্যাঁ আমি মিথ্যে বলেছি, হ্যাঁ আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু এই কারণে নয় যে আমি একজন সাকসেসফুল জার্নালিস্ট হব, বরং এই কারণে যে আমি তোর আর তোর ফ্যামিলির ব্যাপারে কেয়ার করি। আমি চাইনি যে মল্লিকার বিয়েতে কোনো রকম কোনো সমস্যা হোক। তুই করিসনি? কে করেছে? কে করেছে বল? তুই কাজ করছিলি এই আর্টিকেলটাতে, যাবতীয় ফাইল তোর ল্যাপটপে ছিল, পাসওয়ার্ড প্রোটেক্টেড, কেউ ওটা দেখতে পেত না। না অন্য কেউ ছিল তোর সাথে কাজ করছিল? কেউ ছিল না। আছে কোনো উত্তর? নেই। তুই আমার বাবার জীবন নিয়ে নিচ্ছিস নম্রতা। ওই আর্টিকেলটা ওনাকে সুইসাইড করতে বাধ্য করেছে। উনি সুইসাইড করার লোক ছিলেন না, কখনো না। আর কি মনে করিস আমরা আগের মতো হয়ে যাব? আগের মতো ভালোবাসা, আগের মতো সবকিছু? না, হতে পারে না।
কেন আসিস তুই আমার সামনে? কেন প্রমাণ করতে চাস তুই এই সব কিছু করিসনি? চাই না, আমার কিচ্ছু চাই না। তুই আমার সাহায্য করতে চাস তো? প্লিজ প্লিজ আমার থেকে দূরে থাক। বাবাও এটাই চাইতো, তখন যদি শুনতাম তাহলে বাবা আজকে এখানে থাকতো। মিস নম্রতা সিং, আমাদের মধ্যে আর কিছু নেই, যা ছিল আমি আমার বাবার চিতায় জ্বালিয়ে দিয়েছি। তোকে আমার জীবনে চাই না, একদম চাই না। তুই জানিস কেন এসেছিলাম? উপরওয়ালার কাছে চাইতে এসেছিলাম আমায় যেন তোর মুখ দেখতে না হয়, আর যদি দেখতেও হয় উনি যেন শক্তি দেন যে তোকে দেখেও আমি না চিনতে পারি। এই স্টোরিতে তুই কাজ করছিলি, যাবতীয় ফাইল তোর ল্যাপটপে ছিল, পাসওয়ার্ড প্রোটেক্টেড, কেউ ওটা দেখতে পেতো না। তাহলে কে করলো? ঈশান ঠিকই বলেছিল, আর্টিকেলের সব ফাইল তো আমার ল্যাপটপে ছিল, আর ল্যাপটপের পাসওয়ার্ড আমি ছাড়া